গ্রামের বাজারে সুধাংশুর পকোড়ার ঠেলাগাড়ি ছিল। যখনই ও ঠেলাগাড়ি খুলতো, গ্রাহক চলে আসতো। আমাকে 1 প্লেট পেঁয়াজের পকোড়া। আমাকে আলুর পকোড়া। সুধাংশু খুব খুশি ছিল, কারণ ওর ব্যবসা খুব ভালো চলছিল। সকাল থেকে সন্ধে পর্যন্ত ওর গাড়িতে সবসময় গ্রাহকের ভিড় থাকতো। আরে দাদা, 2 প্লেট পেঁয়াজ পকোড়া আর 1 প্লেট আলুর পকোড়া দিয়ে দাও। এই নাও দাদা। আরে দাদা, আমি তোমার থেকে রোজ পকোড়া কিনি, কখনো তো কিছু পকোড়া একটু বেশি দাও। দাদা, আমি পরিমাণে বেশি নিজের বাড়ির লোককেও দিই না। নেওয়ার হলে নাও, আর না হলে এগিয়ে যাও। ঠিক আছে, দিয়ে দাও। সুধাংশুর পরিবারে ওর স্ত্রী সুধা ছিল। এসে গেছো তুমি? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জানো, আমার বান্ধবীর বর ওকে নতুন হার কিনে দিয়েছে, আর একটা তুমি যে কখনো কিছু দাও না। তাই নাকি? আগের মাসেই তো তোমার জন্য নতুন শাড়ি নিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, তাও সেল থেকে। সেল হোক না হোক, কিন্তু আমি এনে তো ছিলাম। তোমার মতো কিপটে বর আমি কোনোদিনও দেখিনি। প্রত্যেক মাসে নিজের জন্য নতুন নতুন জামা কেনো, আর একটা মাস তুমি আমার জন্য নতুন শাড়ি কিনে দিয়ে এতবার বলছো। কেন কিনবো না? টাকাটা তো আমি রোজগার করি। স্বার্থপর। সুধাংশুর স্বভাবে খুব স্বার্থপর ছিল। ও খালি নিজের ভালো ভাবতো। সুধাংশুর পকোড়ার দোকান ভালো চলছিল, ওর রোজগারও ভালো হচ্ছিল। হঠাৎ একদিন সুধাংশুর দোকানের সামনে একটা অন্য ঠেলাগাড়ি খুলল। গৌরবের আলুর পাফের ঠেলাগাড়ি। নতুন ঠেলাগাড়ি দেখে গ্রাহক ওখানে চলে গেল। আরে দাদা, এটা কি? এটা শহরের বিখ্যাত আলু পাপ। দিদি, আপনি একবার খাবেন তো বারবার চাইবেন। ঠিক আছে দাদা, দিয়ে দিন। এক্ষুনি নিন। গৌরব ওই মহিলাটাকে আলু পাফ দিল। মহিলাটা আলু পাফ খেয়ে খুশি হয়ে গেল। এটা তো খেতে খুব ভালো, এখন থেকে আমি রোজ এটাই খাবো। আর কে ওই কিপ্পন পকোড়া আলার থেকে পকোড়া কিনবে? সুধাংশুর অনেক গ্রাহক পকোড়ার বদলে আলু পাফ কিনতে লাগলো। আর এক এক করে সুধাংশুর ঠেলাগাড়িতে থাকা ভিড় এখন গৌরবের ঠেলাগাড়িতে আসতে লাগলো। এটা দেখে সুধাংশু চিন্তায় পড়ে গেল। এই আলুর পাপওয়ালা নতুন, কিছুদিনের মধ্যে লোক ওকে ভুলিয়ে আবার পাকোড়া খেতে থাকবে। সুধাংশু নিজেকে সান্ত্বনা দিচ্ছিল। দিন যেতে থাকলো, কিন্তু গৌরবের আলুর পাফ সত্যি খুব ভালো ছিল। এই জন্য গ্রাহকরা এখনো ঠেলাগাড়ির সামনে দেখা যেত। এই আলু পাপওয়ালা তো আমার ব্যবসায় বন্ধ করে দিল। জানি না কোথা থেকে এসেছে। এ যদি না থাকতো তাহলে সবকিছু ভালোই যেত। সুধাংশু ভাবতে লাগলো ও কি করে গৌরবকে নিজের রাস্তা থেকে সরাবে। গৌরব খুব খুশি ছিল, এসেই ওর ব্যবসা খুব ভালো চলছিল। হে ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার সমস্যার সমাধান করে দিলে। গৌরব খুব ভালো আর দয়ালু স্বভাবের ছিল। যখনই ও ঠেলাগাড়িতে কোনো গরিব আসতো, ও বিনামূল্যে ওকে আলু পাফ খাওয়াতো। গৌরব সব আচরণ সুধাংশুর ভালোভাবে লক্ষ্য করছিল। এ তো খুবই বোকা, একে তো খুব সহজে বোকা বানানো যাবে, কিন্তু প্রথমে আমাকে ওর সাথে বন্ধুত্ব করতে হবে। আর তারপর এই ভেবে সুধাংশু গৌরবের সাথে কথা বলা শুরু করলো। আরে দাদা, কি খবর? ভালো। আপনি বলুন। শুনলাম যে তোমার আলু পাপ খুবই সুস্বাদু, কখনো আমাকেও খাওয়াও। আরে এক্ষুনি নিন। গৌরব সুধাংশুকে আলু পাফ দিল। সুধাংশু সেটা খেলো। আরে বাহ, এটা তো খুবই সুস্বাদু, একদম নতুন জিনিস। কি মজা এসে গেল। আপনার ভালো লেগেছে? এটাই অনেক। এই আইটেম তো তোমার বড় দোকান খুলে বানানো উচিত। সেটা তো আমি চাই, কিন্তু দোকান খোলার জন্য টাকা তো নেই। আমিও দোকান খুলতে চলেছি। যদি তুমি কিছু না মনে করো তাহলে একসাথে দোকান করি, যাতে দুটো কাউন্টার থাকবে। তুমি আলু পাপ বিক্রি করবে আর আমি নিজের পাকোড়া, মানে পার্টনারশিপ। হ্যাঁ, সেই রকমই। আমি তো বড় বাজারে একটা দোকানও দেখে রেখেছি। বাহ, তাতে তো ভালোই হবে, বড় বাজারে ভালো বিক্রিও হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি কবে থেকে একজনকে খুঁজছি যে অর্ধেক টাকা দেবে আর আমার পার্টনার হয়ে যাবে। বড় বাজার দোকানের খরচা কত?
সেই রকম না, মাত্র 6 লক্ষ। আমার কাছে 3 লক্ষ আছে, আর 3 লক্ষের দরকার। ঠিক আছে, আমি দেব, আপনাকে কাল বলবো। ঠিক আছে দাদা। সুধাংশু গৌরবকে নিজের জালে ফাঁসালো। গৌরব বাড়ি গেল আর ওখানে এইসব ওর স্ত্রী লতাকে বলল। এই তো খুব ভালো খবর। আমার কাছে 1.5 লক্ষ আছে। বাড়ির 1.5 লক্ষ কোথায় পাবো? তুমি ওই নিয়ে চিন্তা করো না। আমার এই গয়না কবে কাজে আসবে? তুমি ওইগুলোকে বন্ধক দিয়ে দাও, আর তোমার কাছে যখন টাকা আসবে তখন ছাড়িয়ে নিও। ঠিক আছে, এটাই ঠিক হবে। গৌরব লতার সব গয়না বন্ধক দিয়ে দিল, আর ব্যাংক থেকে নিজের জমানো টাকাও তুলে নিল। দাদা, টাকা জোগাড় হয়ে গেছে। আরে বাহ, তাহলে চলো কাল আমরা দুজনে মিলে একটা দোকান কিনবো। ঠিক আছে দাদা। গৌরব আর সুধাংশু মিলে মালিককে টাকা দিল, আর তারপর মালিক সুধাংশুকে দোকানে চাবি দিয়ে দিল। সব শেষে আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেল। হ্যাঁ, এবার একটা কাজ করো, তুমি নিজের ঠেলা গাড়িতে যাও। আমি এখানে মেরামত আর 2টো কাউন্টার বসানোর কাজটা দেখে দিচ্ছি। এর মধ্যে তুমি কিছু টাকা তো রোজগার করতে পারবে। ঠিক আছে দাদা। গৌরব নিজের ঠেলা গাড়িতে পৌঁছালো আর আলু পাফ বিক্রি করতে লাগলো। কিছুদিন চলে যাওয়ার পর সুধাংশুর পাকোড়ার ঠেলা গাড়ি বন্ধ ছিল। 1 সপ্তাহ পর যখন গৌরব দোকান দেখতে গেল, তখন ও দেখলো যে সুধাংশু প্রথম থেকে ওখানে পকোড়া বিক্রি করছিল, আর দোকানে শুধু একটাই কাউন্টার আছে। আরে দাদা, কাউন্টার তো খুব ভালো হয়েছে, কিন্তু আমার কাউন্টার কোথায়? কোন কাউন্টার? কোথাকার কাউন্টার? এটা তো আমার দোকান, এখানে শুধু একটাই কাউন্টার থাকবে। এটা তো পুরো বিশ্বাসঘাতকতা। এই দোকানের অর্ধেক টাকা তো আমি দিয়েছি। তাই তোমার কাছে কোনো প্রমাণ আছে? আর যদি থাকে তাহলে আমার বিরুদ্ধে রিপোর্ট করো। গৌরব বুঝতে পারছিল না যে ও কি করবে। ওর সব জমানো টাকা শেষ হয়ে গেছিল। গৌরব কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেল। হে ভগবান, তুমি এটা কি করলে? আমি কি ভেবেছিলাম আর কি হলো? এর থেকে তো মরে যাওয়াই ভালো। গৌরবের কান্না শুনে বৃক্ষদেবী ওর সামনে এলো। গৌরব, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তুমি খুব ভালো মানুষ। তুমি অনেক লোকের সাহায্য করেছো, আর সেই ভালো গুণ আজ তোমার কাজে আসবে। সেটা কিভাবে? এই গাছের কুঠুরিতে হাত দাও, যেটাই তুমি পাবে সেটাই তোমার। ঠিক আছে। গৌরব গাছের কুঠুরিতে হাত দিল তো ও হাতে সোনার মোহর পেল। গৌরব মুঠো ভর্তি মোহর বার করে নিল। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। এই সোনা দিয়ে আমার জীবন বদলে যাবে। মনে থাকে যাতে ভালো কাজ করা ভুলো না। আমি সব সময় লোকেদের ভালো করতে থাকবো। গৌরব তার গয়না ছাড়িয়ে নিল, নতুন বাড়ি কিনে নিল, আর একটা দোকানও কিনে নিল। শেষে ও যেটাই চেয়েছিল সবকিছুই ও পেল। অন্যদিকে সুধাংশুর খারাপ ব্যবহারের জন্য ওর ব্যবসা ডুবে গেল। ওকে দোকান বিক্রি করতে হলো, আর ও আবার রাস্তায় চলে এলো। এই জন্য বলে, কর্ম ভালো তো সব ভালো, আর কর্ম খারাপ তো সব খারাপ। তারা সিং নিজের গ্রামে ঠেলাতে আলু পরোটা বিক্রি করত। আসুন আসুন আসুন, গরম গরম শুদ্ধ ডালদা ঘিয়ের পরোটা খান। মিরগঞ্জের আলু আছে আর কিশনগঞ্জের আদা। স্বাদ নিয়ে দেখুন তারার পরোটা। তারার ঠেলায় সব সময় লোকেদের ভিড় জমা হতো। তারা আর শ্বেতা আলু পরোটা বিক্রি করেই অনেক ভালো রোজগার করত। তাদের মেয়ে মিনা গ্রামের সবচেয়ে দামি স্কুলে পড়াশোনা করত। একদিন রাত্রিবেলা যখন তারার পরিবার ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে কেউ তাদের দরজায় ধাক্কা দেয়। রাত্রি 12টা বাজছে গো, এত রাত্রিবেলা কে হতে পারে? আমি গিয়ে দেখছি। তারা দরজা খুলে দেয়। তখন সে দেখতে পায় যে তার খুড়তুতো ভাই আকাশ দাঁড়িয়ে আছে। কি হলো আকাশ, এত রাত্রে এখানে? কি ব্যাপার? তারা ভাই, আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ। তুমি কি 1500 টাকা দিয়ে আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। তুমি শুধু 5 মিনিট দাঁড়াও।
তোমার পয়সা আমি খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। আরে পয়সা ফেরত দেবার কথা আমাকে বলতে হবে না, নিজের স্ত্রীকে গিয়ে আগে সুস্থ করে তোলো, যাও। তারার খুড়তুতো ভাই আকাশ তারাকে খুব হিংসে করত, কিন্তু সাহায্য চাওয়ার জন্য সবসময় তার কাছেই আসতো। ডাক্তারের চলে যাওয়ার পরই আকাশ নিজের রাগ নিজের স্ত্রী মাধুরীর ওপরে ফেলে দেয়। আজকে তোমার জন্য আমাকে আবার ওই অহংকারী তারার কাছে যেতে হলো। তুমি যদি অসুস্থ না হতে তাহলে আজকে আমাকে তারার সামনে হাত জড়ো করতে হতো না। তুমি তারা দাদার ব্যাপারে এরকম কেন ভাবো? উনি একটু অহংকারী নয়। আর আজকে আমি অসুস্থ হলাম তখন তুমি এত চিৎকার করছো যেন তুমি ওনার কাছে টাকা চাওই না। তারা দাদা জানি না কতবার তোমাকে টাকা পয়সা দিয়েছে, আর তুমি ওনার টাকা আজ পর্যন্ত ফেরত দাওনি। তা সত্ত্বেও উনি কিছুই বলেন না। তোমাকে নিজের দাদা আর বৌদির সম্মান করা উচিত। আরে ও মুখে কোনো কথা না বললেও নিজের বড়লোকি চাল দেখিয়ে তো আমাদেরকে ছোট করেই, তাই না? উনি বড়লোক নিশ্চয়ই, কিন্তু উনি বড়লোকের চাল একদম করেন না। এটা ভুল ধারণা। তুমি গরিব আর সেই জন্য তুমি ওনাকে দেখে ঈর্ষা করো। তুমি পরিশ্রম করে একটা জায়গায় কাজ কেন করো না? যদি ভগবান চান তাহলে তুমিও একদিন বড়লোক হবে। আকাশ যেখানে চাকরি করত ওখানে খুব রাগ করত। ও মন দিয়ে কখনো কাজ করত না। ও কোনো চাকরি 1 বছরের বেশি করতে পারত না। একদিন আকাশ উদাস হয়ে বাড়িতে ফেরে। তখন মাধুরী ওকে বলে, মনে হয় আজকে আবার তোমার চাকরি চলে গেছে। আমার কথা শোনো, তুমি তারা দাদার কাছে যাও। উনি তোমাকে নিজের আলু পরোটার ঠেলাতে নিশ্চয়ই কাজ দিয়ে দেবেন। তারা আমাকে কাজে কখনো রাখবে না। তুমি একবার ওনার কাছে যাও তো বাবা। আকাশ তারার কাছে চলে যায়। এসো এসো আকাশ, অনেকদিন পরে তোমার দেখা পেলাম। যদি খিদে পেয়ে থাকে তাহলে আলুর পরোটা খেয়ে নাও। তোমার বৌদি খুব ভালোবেসে রান্না করেছে। আমার কাজটা চলে গেছে, সেই জন্য আমি কাজ খুঁজছি। আচ্ছা, তোমার কাছে কি আমার জন্য কোনো কাজ আছে? ঠেলা গাড়ির কাজ তো আমি আর শ্বেতা সামলে নি। যদি তুমিও আমাদের সাথে কাজ করতে চাও তাহলে একটা কাজ করি আমরা। আমি একটা রেস্টুরেন্ট খুলে নিই। হ্যাঁ ঠিক আছে, আমাদের গ্রাহকদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। যদি রেস্টুরেন্ট হবে তাহলে গ্রাহকরা আরাম করে বসে পরোটা খেতে পারবে। সেই দিন আকাশ খুব রাগের চোটে বাড়িতে আসে। কি হলো? তুমি এত কেন রেগে আছো? কাজ পাওনি নাকি? আরে কাজ তো পেয়ে গেছি, কিন্তু আমার জন্য ওই তারা এখন আরো বড়লোক হয়ে যাবে। আমি যেই ওখানে গেলাম দুজনে সিদ্ধান্ত নিলে ওরা একটা রেস্টুরেন্ট খুলবে। তাহলে এতে খারাপ কি? তুমিও তো টাকা পাবে না। তুমি আমাকে শেখাতে শোনাতো যে কি ভালো আর কি মন্দ। আকাশ তারার সাথে কাজ করতে শুরু করে। তারা আকাশকে রোজানা 500 টাকা দিত, কিন্তু আকাশের চোখ ছিল তারার রোজগারের ওপর। নিজে নোটের পর নোট কামিয়ে যাচ্ছে আর আমাকে শুধুমাত্র 500 টাকা দিয়ে দিচ্ছে। সব পরিশ্রম আমি করি আর আসল মাখন তো ওরা দুজন মিলে খায়। কিছু একটা করতেই হবে। তারার রেস্টুরেন্টে মঙ্গল সিং নামের একটা শুদ্ধ ভেজিটেরিয়ান গ্রাহক আসে। সে তারার পুরনো গ্রাহক ছিল। আরে এসো এসো মঙ্গল দাদা, এসো বসো। এক্ষুনি আমি আপনার জন্য পরোটা দিয়ে দিচ্ছি। এই যে আকাশ, যাও মঙ্গল দাদার টেবিলে একটা প্লেট দিয়ে দাও। আকাশ চুরি করে মঙ্গল সিং এর পরোটায় ননভেজের কিছু টুকরো ফেলে দেয়। মঙ্গল যেইমাত্র পরোটা খেলো তখনও বুঝতে পেরে যায় যে পরোটায় ননভেজ আছে। মঙ্গল সিং খুব রেগে ওঠে। আলুর পরোটার মধ্যে ননভেজ কোত্থেকে চলে এলো? মঙ্গল সিং এর সাথে অমঙ্গল? আমি জানি না, আমি তো শুধু পরোটা গ্রাহকদের কাছে তুলে দিই। পরোটা তৈরি করার কাজ তো তারা দাদা আর শ্বেতা বৌদি করে। কি রে তারা, তুই পরোটার মধ্যে ননভেজ মিশিয়ে আমাকে ঠকালি তাই না? তোর রেস্টুরেন্ট আমি বন্ধ করে দিয়ে তোকে গ্রাম থেকে আমি তাড়িয়ে দেবো এবার। মঙ্গল সিং গ্রামের ধনী লোক ছিল। সে গ্রামের প্রধানের কাছে কথা বলে তার আর পরিবারকে গ্রাম থেকে বাইরে বার করে দেয়। আজকে আমার খুব মজা হচ্ছে। এবার আমি গ্রামে নিজের আলু পরোটা বিক্রি করব আর নিজে ধন রোজগার করব। আকাশ গ্রামে আলু পরোটার ঠেলা লাগানো শুরু করে দেয়। অন্যদিকে তারা, শ্বেতা আর তার মেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে অন্য গ্রামে যাচ্ছিল। তারার পরিবার অনেক ক্লান্ত ছিল। শ্বেতা জোরে জোরে কাঁদতে শুরু করে। কেন না শ্বেতা, আজকে আমাদের কপালে দুঃখ লেখা রয়েছে, কালকে আবার সুখ ফিরে আসবে। কিন্তু এখন আমরা কোথায় যাব আর কিভাবে কোনো কাজকর্ম শুরু করব? আমরা তো নিজেদের বাড়িও বিক্রি করে ফেলেছি। আমাদের শুধু এগিয়ে যেতে হবে যতক্ষণ না আমরা কোনো গ্রামে পৌঁছচ্ছি।
তারার পরিবার জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলে। এই জঙ্গল তো শেষই হচ্ছে না গো, মনে হয় আমরা ভুল রাস্তায় আছি। হঠাৎ করে ওরা জলের আওয়াজ শুনতে পায়। তিনজনই জলের আওয়াজের পিছু করতে করতে একটা নদীর কিনারায় পৌঁছায়। তারা দেখতে পায় যে নদীতে অনেকগুলো আলু পরোটা রয়েছে। তারা নদীর জল খেলো আর পরোটা খেয়ে দেখলো। এ তো চমৎকার হয়ে গেল। নদীর জল ঠান্ডা আর পরোটা গরম। এখানে তো কোনো লোকও দেখতে পাচ্ছি না, মনে হয় এই নদীটা সবচেয়ে আগে আমরাই খুঁজেছি। আমাদের কাছে ব্যবসা শুরু করার জন্য টাকা পয়সা নেই। যদি আমরা এই পরোটাগুলো বিক্রি করি তাহলে কত ভালো হবে। ঠিক বলেছ, এবার একটা গ্রাম আমাদের খুঁজতে হবে। অনেক কিলোমিটার হাঁটার পর তারা বেসনপুর নামের একটা গ্রামে পৌঁছায়। শুরুতে তারা একটা ঝোপড়িতে থাকলো। তারা রোজ অন্ধকারে পরোটার নদীতে যেত আর অনেকগুলো পরোটা নিয়ে আসতো। তারপর সেগুলো গ্রামে বিক্রি করত। নদীর পরোটার বিশেষত্ব এটা ছিল যে সেটা কখনো খারাপ হতো না। আস্তে আস্তে তারার আর্থিক অবস্থা ভালো হতে শুরু করলো আর সে একটা বাড়ি বানিয়ে ফেললো। আর অন্যদিকে আকাশও এখন গরিব ছিল না, সে পরোটা বিক্রি করে করে মোটর সাইকেল কিনে ফেললো। আজকে গ্রামের একটা লোক আমাকে বলল যে তারা শ্বেতা বেসনপুর গ্রামে রয়েছে। কালকে ওদের সাথে দেখা করতে যাব আর ওই গরিবটাকে আমি আমার এই মোটরসাইকেলটা দেখিয়ে আসবো, বুঝলে? পরের দিন আকাশ বেসনপুর গ্রামে পৌঁছায়। সে একটা লোককে জিজ্ঞাসা করে, এই যে শোনো ভাই, এখানে তারার বাড়ি কোনটা? তারা আলু পরোটাওয়ালার ঘর হলো ওই সামনেই। আকাশ যখন দেখতে পেল যে তারা বড় বাড়িতে থাকছে তখন তার সমস্ত উৎসাহ ঠান্ডা হয়ে যায়। সে তারার বাড়িতে পৌঁছায়। আরে আকাশ, এত বছর পরে তুই দেখা করতে এসেছিস? কবে থেকে তোর অপেক্ষা করছি আমরা। তা বল, বাড়িতে সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ দাদা, সবই ঠিক আছে। তারা দাদা, তুমি এত তাড়াতাড়ি বড়লোক হলে কি করে? আরে তুই বাড়ির লোক, সেই জন্য তোকে আগে থেকে বলছি। আসলে আমরা একটা আলু পরোটার নদী পেয়েছি। সেই নদী থেকে আমি পরোটা গ্রামে নিয়ে আসি আর গ্রামে আমি 4টে রেস্টুরেন্ট খুলে বসে আছি, দিনে আমি পরোটা বিক্রি করি। আচ্ছা, তুমি কি আমাকে ওই নদীটা দেখাতে পারবে? হ্যাঁ অবশ্যই, চলো আমার সাথে, চলো। তারা আকাশকে পরোটার নদীতে নিয়ে যায়। এ তো সত্যি সত্যিই চমৎকার। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হলো এই যে এই নদীর পরোটা যতদিনই থাকুক না কেন নষ্ট হয় না। তুমি যদি চাও তাহলে তুমিও এই নদী থেকে পরোটা নিয়ে গিয়ে নিজের গ্রামে বিক্রি করতে পারো। আকাশ নিজের বাড়িতে চলে আসে। কি হলো, তুমি এত রেগে আছো কেন? তারা দাদার সাথে দেখা হয়নি নাকি? এই তুমি চুপ করো তো, আমার মাথাটা খেও না। তারা আলু পরোটার জাদুর নদী পেয়ে গেছে। আমি এখানে এতদিন ধরে পরিশ্রম করলাম আর সামান্য কিছু পয়সা রোজগার করেছি, আর তারা ওখানে কোনো পরিশ্রম না করেই এক গাদা টাকা পয়সা লাভ করে নিল। তুমি বুঝতে পেরেছো? আর সেই জন্য আমার থেকেও বেশি বড় লোক হয়ে গিয়েছে। তারা দাদার সঙ্গে ঈর্ষা করার কোনো দরকার নেই। তুমিও সেই নদী থেকে পরোটা আনতে পারো। তারা দাদা কি তোমাকে ওখান থেকে পরোটা আনার জন্য বারণ করেছে? না, বারণ তো করেনি, কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি তারার থেকেও বেশি বড় লোক হতে হবে। তারা 4টে রেস্টুরেন্ট খুলেছে, তাই আমি 10টা রেস্টুরেন্ট খুলবো। শুধু গ্রামেই নয়, আমি শহরেও খুলবো, আর প্রত্যেকটা রেস্টুরেন্টে পরোটা বিক্রি করব। হ্যাঁ। পরের দিন আকাশ তারার কাছে পৌঁছে বলে, এই যে তারা দাদা, আমি পরোটা নদী থেকে একটা বাঁধ তৈরি করব। বয়ে চলা নদী দিয়ে সমস্ত পরোটা বয়ে চলে যাচ্ছে, ওগুলোকে জড়ো করা খুব মুশকিল হচ্ছে। আমি একটা বাঁধ তৈরি করে জলটাকে থামিয়ে দেব আর অনেক পরোটা জড়ো করে নেব। এরকম কিছু করার কোনো দরকার নেই। নদীর জল সহজভাবে বইতে থাকলে তবেই ভালো। বাঁধ তৈরি করার কোনো দরকার নেই। আর তুমি বাঁধ তৈরি করবে কি করে? আমি একাই বাঁধ তৈরি করে নেব। আকাশ তারার একটাও কথা শুনল না আর সে নদীতে একটা হেভি ড্যাম বানিয়ে দেয়। আকাশ পরোটা একত্রিত করলো। একদিন যখন আকাশ নদী থেকে পরোটা তুলছিল তখন নদীর বাঁধ অনেক বেশি জল হয়ে যাওয়ার কারণে ভেঙে যায় আর আকাশ নদীতে বয়ে যায়। তারপর তার কোনো ঠিকানাই খুঁজে পাওয়া যায় না। তখনই তো বলে, মানুষকে একটুতেই সন্তুষ্ট থাকা উচিত, অনেক বেশি লোভ করলে পরিণাম খারাপ হয়। গৌরব রেল স্টেশনের বাইরে আলু পরোটা বানানোর বিজনেস করত। গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। গৌরবের বাড়িতে ওর মা, মেয়ে আর বউ ছিল। গৌরব সকাল থেকে বিকেল অবধি পরিশ্রম করত, কিন্তু তা সত্ত্বেও নিজের গরিবি দূর করতে পারছিল না।
শোনো না, আলু পরোটা বানানোর জন্য না অনেক জিনিসের দরকার পড়ে। তুমি একটা কাজ করো, তুমি সাধারণ পরোটা বানিয়ে বিক্রি করো, যাতে আমাদের খরচা কম হবে আর রোজগারও অনেক বেশি হবে। না, আমি এটা করতে পারবো না। সাদা পরোটা খেতে কেউ ভালোবাসে না, বুঝেছো? আর বাবাও তো ফুলকপি আর আলুর পরোটাই বিক্রি করতো, সেজন্য আমিও তাই করব। গৌরবের কাছে অনেক রকমের গ্রাহক আর ওদের অনেক রকমের ডিমান্ড থাকতো। শোনো ভাই, আমার পরোটাতে একটু ফুলকপি আর আলু বেশি করে ভরে দিও। আর আমার একটু পরোটার সাথে তরকারিও লাগবে। আমাকে পরোটার সাথে একটু আচার দিও। আমার পরোটার সাথে দই লাগবে। গৌরব কখনো কখনো গ্রাহকদের ডিমান্ড শুনে অস্থির হয়ে পড়ত। আপনার যদি পরোটার সাথে তরকারি চাই তাহলে আলাদা করে টাকা দিতে হবে। আমি আলাদা করে টাকা দেব না। দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই গৌরব তো তরকারির জন্য আলাদা করে টাকা চাইছে। চলো চলো, আমরা এখানে আর খাবার খাবো না। আরে শোনো, তোমরা সবাই কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও। একদিন গৌরব খুব নিরাশ হয়ে বাড়ি ফেরে। কি হলো? পরোটা খাওয়ার গ্রাহক দিনের পর দিন কম হয়ে যাচ্ছে। গ্রাহকরা টাকাও দিতে চাইছে না, কিন্তু ওদের পরোটার সাথে তরকারি, দই, আচার সব কিছু চাই, বুঝতে পেরেছো? চলো কোথাও বাইরে গিয়ে ঘুরে আসি, একটু মুড ফ্রেশ হয়ে যাবে। আমাদের কাছে অত টাকাও নেই যে কোনো ট্যুরিস্ট প্লেসে আমরা ঘুরতে যেতে পারি। তোমার বাড়ি থেকেই বরং একটু ঘুরে আসি। গৌরব নিজের শ্বশুর বাড়িতে ঘুরতে গেল, যেটা একটা গ্রামে ছিল। রাস্তায় গৌরব আর ওর বউয়ের তেষ্টা পেল। ওরা কোথাও ঝর্ণার আওয়াজ শুনতে পেল। এই ঝর্ণার শব্দটা পূর্ব দিক থেকে আসছে। গৌরব আর ওর বউ পূর্ব দিকে যেতে লাগলো। জঙ্গলের পেছনে ওরা একটা ঝর্ণা দেখলো। এই ঝর্ণাটা দেখতে তো দারুণ। গৌরব আর ওর বউ মন ভরে জল খেয়ে তেষ্টা মেটালো আর হাত পাও ধুয়ে নিল। যখন ওরা যাওয়ার জন্য তৈরি হলো, তখন ওরা কারোর আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ ঝর্ণার পেছন থেকে আসছে। ঝর্ণার ভেতরে ঢুকে দেখতে হবে, তবেই বোঝা যাবে যে ওপারে কে রয়েছে। কিন্তু ঝর্ণার ভেতরে ঢোকাটা বিপজ্জনকও হতে পারে। না না না, এটা কোনো রকমের জাল হতে পারে। তখনই ঝর্ণা থেকে একটা আওয়াজ আসে। না না, এটা কোনো জাল নয়। আমাকে সাহায্য করো, আমি একজন সাধু। আমাকে এখান থেকে মুক্তি দাও। ঝর্ণার ভেতরে আমাকে যেতেই হবে। আমি যদি ওখানে বন্দি থাকতাম তাহলে আমি কি এটা চাইতাম না যে আমায় কেউ মুক্তি করুক? গৌরব ঝর্ণার পাড়ে গেল। ও দেখতে পেল একজন সাধুকে কাঁটাদার লাঠির সঙ্গে বাঁধা আছে। সাধুর পিঠ থেকে রক্ত ঝরছিল। তুমি কে আর এখানে কি করে চলে এলে? আমি সবকিছু বলবো, আগে তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। গৌরব দড়ি কেটে দিল আর সাধু আজাদ হয়ে গেলেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন সাধু আর আমার কাছে কিছু অদ্ভুত শক্তি আছে। আমি মানুষের ইচ্ছা পূরণ করতে পারি। যে কয়েকজন আমার সুযোগ নিয়ে বাজে কাজ করার জন্য চেষ্টা করেছিল, যখন আমি ওদের কথা না শুনি তখন ওরা আমাকে এই ঝর্ণার পেছনে বন্দি করে দেয়। তোমার কাছে যখন অদ্ভুত শক্তি রয়েছে তখন তুমি নিজেকে কেন রক্ষা করতে পারোনি? আমি আমার শক্তির প্রয়োগ নিজের জন্য করতে পারি না। আচ্ছা সাধু বাবা, আমি এখন আসছি। আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে আর দেরিও হয়ে যাচ্ছে। আরে তুমি খালি হাতে কেন যাচ্ছ? তুমি আমাকে সাহায্য করেছো, তুমি বলো আমি তোমায় কি সাহায্য করতে পারি। তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলো আমায়। না সাধু বাবা, আমি আসলে খেটে খুঁটে আমার জীবনে কিছু একটা করতে চাইছি। সাধু গৌরবের কাজে অনেক খুশি হলো আর উনি মনে মনে গৌরবকে আশীর্বাদ দিলেন। গৌরব নিজের শ্বশুর বাড়ি থেকে ফিরে আসার পর আবার আলু পরোটার বিজনেস শুরু করে দিল। আসুন, গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। আসুন আসুন। গ্রাহক আবার অনেক রকমের ডিমান্ড করতে লাগলো। আরে ভাই, পরোটার সাথে আমার তরকারিও লাগবে। তরকারি তো আর নেই। তক্ষুনি হঠাৎ করে ওই পরোটার থালায় একটা সবজির বাটি রয়ে গেল। আমার পরোটার সাথে দই লাগবে। আমার কাছে দই নেই। আর তক্ষুনি ওই পরোটার থালায় এক বাটি দই চলে এলো। আমার পরোটার সাথে আচার লাগবে। আমার কাছে আচার নেই। এটা বলা মাত্রই ওই প্লেটে আচারের বাটি চলে এলো। সমস্ত লোকেদের মাথা ঘুরে গেল। এসব হচ্ছেটা কি? আমি তো এদেরকে তরকারি, দই আর আচার দিইনি, তাহলে এদের প্লেটে এসব চলে এলো কোত্থেকে? তক্ষুনি ওখানে ওই সাধু বাবা এলেন, যাকে গৌরব ঝর্ণার পেছনে গিয়ে আজাদ করেছিল। বাচ্চা, আমাকে দুটো পরোটা দাও তো, তরকারি, আচার আর দই দিয়ে দিও।
এইটুকু বলে সাধু অদৃশ্য হয়ে গেলেন। গৌরব বুঝতে পারল যে এই সব চমৎকার ওই সাধু বাবার কারণেই হয়েছে। গৌরবের পরোটা খাওয়ার জন্য ওখানে ভিড় জমা হয়ে যায়। সবাই পরোটা খাওয়ার জন্য ওখানে চলে আসে। পরোটার সঙ্গে ওরা দই, সবজি, আচার সবকিছু ওরা পেয়ে যেত, আর ওরা মজা করে খেত। ওরা খুব খুশি হলো। গৌরব খুব ভালোভাবে পরোটার বিজনেস করে টাকা ইনকাম করলো। কয়েকদিনের মধ্যেই গৌরব ধনী লোক হয়ে গেল। গৌরব সবাইকে সবকিছু সত্যি বলে ফেলল যে এই চমৎকার একজন সাধুর কারণে হয়েছে, যে নাকি গৌরব ঝর্ণার পেছনে গিয়ে মুক্ত করেছিল। ওই সাধু ঝর্ণার কাছেই ধ্যানে বসে তপস্যা করতে লাগলেন। গৌরবের পাশেই দীপক নামের একজন লোক ঠেলা লাগাতো। দীপকও পরোটাই বিক্রি করত। দীপক ভাবল যে যদি ও গৌরবের মতো বরদান পেয়ে যায় তাহলে ও তাড়াতাড়ি ধনী হয়ে উঠবে। দীপক গৌরবের কাছে গেল, আর ও কথায় কথায় ওই জায়গাটার কথা জানতে পারল যেখানে ঝর্ণা ছিল। দীপক বন্দুক নিয়ে সাধুর কাছে পৌঁছল। তুমি কে আর এখানে কেন এসেছো? শোন বুড়ো, আমার নাম হলো দীপক। আমি গৌরবের পাশেই আমার ঠেলাটা লাগাই। তুই গৌরবকে বরদান দিয়ে খুব খারাপ করেছিস। তুমি ভুল ভাবছো। গৌরব একজন ভালো মানুষ আর পরিশ্রমী মানুষ। ও আমার কাছ থেকে কোনো বরদান চায়নি। আমি শুধু ওকে এই বরই দিয়েছি যে ও যেন সারা জীবন সুখে থাকতে পারে। আমার সামনে বেশি ফটর ফটর করিস না তো বুড়ো। চুপচাপ আমাকেও লাখপতি হওয়ার জন্য আশীর্বাদ দে, না হলে বন্দুকের গুলি দিয়ে তোর খুলি উড়িয়ে দেব। এইভাবে আশীর্বাদ প্রাপ্ত করা যায় না। মনে হচ্ছে তুই এইভাবে কথা শুনবি না। দীপক সাধুর গলা টিপে ধরল, আর ওর গলা টিপতে টিপতে ওকে বলল, তাড়াতাড়ি আশীর্বাদ দে, না হলে আমি তোকে প্রাণে মেরে ফেলবো। ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। দীপক ফিরে আসার পর অনেক খুশি হয়ে নিজের ঠেলা লাগালো। দীপক যখন গ্রাহকদের প্লেটে পরোটা দিত তখন প্লেটে পরোটার জায়গায় সাপ চলে আসে। যতবার দীপক প্লেটে পরোটা রাখে প্রত্যেকবার পরিণাম সেটাই হচ্ছিল। লোকেরা দীপকের পরোটা একদম খাওয়া ছেড়ে দিল। এখন সমস্ত গ্রাহক গৌরবের ঠেলাতে গিয়ে খেত, আর গৌরব দেখল যে গ্রাহকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তখন গৌরব দুটো চাকর রেখে একটা রেস্টুরেন্ট খুলে ফেলল, আর এইভাবে নিজের পরিশ্রম দিয়ে সততার সঙ্গে নিজের জীবন ভালো করে তুলল।